বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পৌর নিগমের ৫১ জন নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। বুধবার আগরতলা পুর নিগমের ৫১ জন নবনির্বাচিত সদস্যরা শপথ নিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন এই অনুষ্ঠানে মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র ইন কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রতনলাল নাথ ও দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। এদিন পশ্চিম জেলা শাসক সকল নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ নিয়ে সকলেই খুশি। এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এই রবীন্দ্র ভবনে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব, যাকে আমিও সম্মান করি সবসময়, এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী, এসটি মোর্চার প্রভারী, ত্রিপুরার রাজ পরিবারের একজন সুচিন্তিত বিদ্বান ব্যক্তি জিষ্ণু দেববর্মা মহোদয়, শ্রী রতনলাল নাথ মহোদয়। আমি সবসময় রতনদার কাছ থেকে নতুন নতুন কোনো কিছু শেখার সুযোগ হয়। কর্মনিষ্ঠাবান, পার্টির প্রতি, কাজের প্রতি দায়বদ্ধতা ওনার প্রমাণিত করে। শ্রী রামপ্রসাদ পাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ২ দিনব্যাপী এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে ২ দিনব্যাপী এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এটি রাজ্যভিত্তিক কর্মশালা। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে শুরু হয় এই কর্মশালা। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও স্টেট লাইব্রেরির চেয়ারম্যান অরুণোদয় সাহা সহ সেন্ট্রাল লাইব্রেরির কর্মকর্তারা। ৯ ডিসেম্বর এই কর্মশালার সমাপ্তি ঘটবে। আমাদের ৭৫ জনের রেকর্ডই রয়েছে যারা এই লাইব্রেরি থেকে শুধুমাত্র নিয়ে তারা কিন্তু আমাদের রাজ্যে তারা গুরুত্বপূর্ণ স্থানে তারা এখন কাজ করছে। এছাড়া রয়েছে ডিজিটাল লাইব্রেরির পরিষেবা, রামপ্রসাদ গবেষণাগার, এখানে গবেষণামূলক পুস্তক তথ্যের জন্য রয়েছে, ওয়াইফাই পরিষেবা রয়েছে কেবলমাত্র বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে এটা উপলব্ধ, সাইবার ক্যাফে রয়েছে এবং এবং এটা এখানেও বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে রয়েছে। দিব্যাঙ্গজন যারা দৃষ্টি প্রতিবন্ধী পাঠক তাদের জন্য ব্রেইল পদ্ধতি পরিষেবা এখানে রয়েছে। এগুলি জানতে হবে। আমি লাইব্রেরির সাথে যুক্ত রয়েছেন যারা, তাদের কাছে আমি শুনে বলছি আজকে যে ঠিক আছে, এটা লাইব্রেরিদের দরকার, ডিজিটাল করা বর্তমান যুগে প্রয়োজন এবং এটা আমাদের চ্যালেঞ্জ। এই যে কাজটার জন্য রিসোর্স পার্সনরা বলবেন, কিন্তু আর এটাকে সবার কাছে নিতে হবে। শুধু আমি লাইব্রেরি, আজ আমাদের লাইব্রেরিতে বর্তমানে কত বই রয়েছে? সারা রাজ্যে বই রয়েছে প্রায় ৯,২০,০০০ বই রয়েছে। সারা রাজ্যে যতগুলি লাইব্রেরি, এই লাইব্রেরিতে ৯,২০,০০০ বই রয়েছে এবং আমাদের সেন্টার এই যে স্টেট লাইব্রেরি যেটা, সেটার মধ্যে ২ লক্ষের উপরে বই রয়েছে এবং এখানে প্রতিটি বই ৫০ টাকা থেকে আরম্ভ ৫০ টাকা থেকে আরম্ভ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার সোনামুড়া টাউন হলে সোনামুড়া নগর পঞ্চায়েতের নবনির্বাচিত ১৩ জন কমিশনাররা শপথ গ্রহণ করেন। বুধবার শপথ নিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের নবনির্বাচিত ১৩ জন কমিশনাররা। সোনামুড়া টাউন হলে আয়োজিত উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে একে একে সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩ জন নবনির্বাচিত কমিশনারদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক রতন ভৌমিক।
এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সহসভাপতি পিন্টু আইস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২তম চেয়ারপারসন হিসেবে শপথ নিলেন শারদা চক্রবর্তী এবং ভাইস চেয়ারপারসন হিসেবে শপথ নিলেন শাহজাহান মিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর নগর পঞ্চায়েতে এসে নবনির্বাচিত চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য কমিশনাররা আসেন নগর পঞ্চায়েত। সেখানেও তাদেরকে নগর পঞ্চায়েত কর্মরত প্রশাসনের কর্মী এবং আধিকারিকেরা স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রতন ভৌমিক, বিধায়ক সুভাষচন্দ্র দাস এবং সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দত্ত সহ অন্যান্যরা। আলোচনার পর শপথ গ্রহণের পর আমি বলেছিলাম যে একটা ছোট্ট কাজ আছে আমাদের, সেটা আইন অনুযায়ী করতে হয়। তো নতুন সদস্যদের প্রথম যে মিটিং, ওয়ার্ড টেকিংয়ের পর প্রথম মিটিং করতে হয় এবং সেই মিটিংয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে হয়। সেই অনুযায়ী আমরা মিটিং করেছি। প্রিসাইডিং অফিসার হিসেবে আমি উপস্থিত ছিলাম। তো সর্বসম্মতভাবে যে সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে, শ্রীমতী শারদা চক্রবর্তী চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ। শ্রীযুক্ত শাহজাহান মিয়া ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং শ্রীযুক্ত জুটন রায় মহাশয় মেম্বার অফ চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে নিযুক্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বিশালগড় টাউন হলে বিশালগড় পুর পরিষদের নবনির্বাচিত 15 জন কমিশনাররা শপথ গ্রহণ করেন। বুধবার বিকেল ৩টায় বিশালগড় পৌর পরিষদের 15 জন কাউন্সিলর শপথ নেন বিশালগড় টাউন হলে। নির্বাচিত 15 জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান সিপাহীজলার জেলাশাসক বিশ্বশ্রী বি। বিশালগড় পৌর পরিষদের এক এক করে মোট 15 জন কাউন্সিলর শপথ নিলেন। আজ বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন হিসেবে শপথ নিলেন অঞ্জন পুরকায়স্থ ও সুশান্ত দেব। চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনকে শপথ বাক্য পাঠ করান বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী নবাদল বণিক, সিপাহীজলা জেলা শাসক বিশ্বশ্রী বি। প্রথমে 15 জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশালগড় পৌর পরিষদের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। 5 জনকে নিয়ে বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান সদস্য নির্বাচিত হয়েছেন রিঙ্কু দাস, অমর সরকার, নিখিল রঞ্জন চক্রবর্তী, লক্ষ্মীরানী সাহা, রতন দেব। বিশালগড় পৌর পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার 7 দফা দাবি নিয়ে কৃষি দপ্তরের কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দিল সারা ভারত কিষাণ সভা। রাজ্যে গত 3 দিন ধরে চলা ভারী বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বহু কৃষিজমি জলের তলে চলে গেছে, তাতে নষ্ট হয়েছে বহু ফসল। তাই এই বিষয়টি সামনে রেখে বুধবার 7 দফা দাবি নিয়ে কৃষি দপ্তরের কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দিল সারা ভারত কিষাণ সভা। এদিন 5 জনের এক প্রতিনিধি দল গিয়ে কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়। এদের মধ্যে ছিলেন পবিত্র করু। তাদের প্রধান দাবি হলো ক্ষতিগ্রস্ত কৃষকদের যাতে সরকার থেকে সাহায্য প্রদান করা হয়। এই যে গত 2 তারিখ থেকে যে ব্যাপক কৃষি জমি, কৃষক ফসল, সবজি, ধান, তারপরে ফুল সব যে ক্ষতিগ্রস্ত হইতেছে, তার সরকারিভাবে উদ্যোগের কোনো অভাব দেখতেছি না, আমরা কোনো উদ্যোগ নাই তাতে যাতে করে, তার জন্য আমরা দাবি সনদ দিয়ে যেতেছি ডাইরেক্টরের সঙ্গে মিট করার জন্য। কাগজটা দিয়ে দিব ডিটেলসটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে গত 3 দিন ভারী বর্ষণের ফলে শহরতলি, লঙ্কামরা ও শানমরা এলাকায় কৃষিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। নিম্নচাপের ফলে রাজ্যে 2-3 দিনের বৃষ্টিতে শহরতলির লঙ্কামোড়া ও শানমোড়া এলাকায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কৃষকদের এখন মাথায় হাত। বৃষ্টিতে নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ ফসল। এক কৃষকের আধকানি ধানি জমি জলের নিচে, সবজি ক্ষেত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। অপর এক কৃষকের 12 গন্ডা ধান ক্ষেত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি। অতিবৃষ্টিতে ধানি জমির ব্যাপক ক্ষতি হয় কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা কি করবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। ক্ষতি হয়েছে, গাছ লাগাইছিলাম, গাছটা আপনার দোলানো জল চলে গেছে। এটা অন্তত এটা তো 20,000 টাকা চাল বেতন করে দিতে, 20,000 টাকা চাল, 100 টাকা কেজি চাল, জমিটা দেয় না 12 ঘন্টা। এগুলো কি আর কাজে লাগবে না এখন?
না এটা আর কি কাজে লাগবে, এটা তো আমরা জল হয়ে ফুচে দেবো গাছ, ফুচে দেবো গাছ, ফুচে দেবো গাছ, কোনো কাজে লাগাই তো না। কম ক্ষতি আর এই ক্ষতি যেন ক্ষতি কিটা হয়েছে না হয়েছে তা কই লাভ নাই, আর এটা যা হইবার হয়েছে এটা না আশা করি না। ক্ষতি হয়েছে ওই তো যেন এক আধগানি ক্ষেতের ধান জলের তোলে, ওই যেন একটু মাখে যেন 14 ঘন্টা ক্ষেতের ধান ওই যেদিন বৃষ্টি নামছে আর আগের দিন খালি ঠাল দিয়ে তো হয়েছে বাঙানি, ওই জন আছে খাঁচা, ওই জন আছে খাঁচা, প্রচুর ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের 21তম মৃত্যুবার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার রাজ্যের প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের 21তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত মুখ্যমন্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন সকালে কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর শহর জেলার কংগ্রেস সভাপতি সুব্রত সিং সহ অন্যান্য নেতৃত্বরা। মুক্তিযুদ্ধে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের যে ভূমিকা ছিল তা আজও ভোলার নয় বলে উপস্থিত নেতৃত্বরা জানান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ওনার 21তম মৃত্যুবার্ষিকী আজকে পালন হচ্ছে কংগ্রেস প্রাঙ্গণে। আমরা প্রদেশ কংগ্রেসে ওটা করছি প্রোগ্রামটা। আর ওনার যে ভূমিকা, অতীতের ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন। মুক্তিযুদ্ধের সময় ওনার বিশাল ভূমিকা ছিল, যেটা শরণার্থী থেকে আরম্ভ করে মুক্তিযোদ্ধা থেকে আরম্ভ করে আগরতলাতে উনি রাস্তা খুলে দিয়েছেন ওই সময়কার সময়। ওনার বিরাট অবদান। প্লাস ত্রিপুরার যে জাতীয় উপজাতির ভিতরে প্রথম উনি এডিসি ব্যাপারে প্রথম স্থাপত্য করেছিলেন অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরাতে। এটাও ওনার বিশেষ একটা ভূমিকা ছিল শচীন্দ্রলাল সিংহের। জাতিভেদ ভুলে উনি পার্টি করতেন, জাতির সবাইকে নিয়ে উনি একক করে পার্টি করতেন। আর ওনাকে সবাই শচীন বাবা বলে রাখতেন ট্রাইবেলরা, ওই সময়কার ট্রাইবেলরা। আর ওনার আজকে 21তম মৃত্যু দিবস আমরা এখানে সংগঠনভাবে পালন করেছি। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত সিংহ, সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত সিংহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারীকরণ করার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ র্যালি করল এসএফআই এবং টিএসইউআই। আবারও একবার মাঠে নামলো এসএফআই টিএসইউ। এবার তাদের আন্দোলন রাজ্যের সরকারি কর্মচারীরা বেসরকারীকরণ করার সিদ্ধান্তের বিরুদ্ধে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বুধবার রাজধানীতে বিক্ষোভ র্যালি সংগঠিত করে এসএফআই টিএসইউ। রাজ্য সরকার রাজ্যের স্কুলগুলিকে ধাপে ধাপে বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য যে পলিসি নির্ধারণ করেছে তার প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি বলে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দে জানিয়েছেন। তাই এই নীতিকে সম্পূর্ণ বাতিল করার জন্যই তাদের এই আন্দোলন বলে তিনি জানান। আজকে আমরা এসএফআই টিএসইউর তরফে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার গত 2রা ডিসেম্বর চূড়ান্তভাবে ছাত্র বিরোধী এবং শিক্ষা বিরোধী যে নীতি নির্ধারণ করেছে, রাজ্যের সরকারি স্কুলগুলিকে ধাপে ধাপে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে যে পলিসি নির্ধারণ করেছে, তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভে সামিল হচ্ছি। এই পলিসির মধ্য দিয়ে রাজ্যের বহু প্রচেষ্টার মধ্য দিয়ে তৈরি হওয়া যে সরকারি শিক্ষার পরিকাঠামো তা অচিরেই ধ্বংস হতে বাধ্য এবং আগামী দিনে শিক্ষা মহার্ঘ বস্তুতে পরিণত হবে। রাজ্য সরকার চূড়ান্তভাবে ছাত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে এই রাজ্যের শিক্ষাকে কবরে পাঠানোর জন্যে ষড়যন্ত্র করছে। এই সিদ্ধান্ত আমরা বরদাস্ত করব না, এই সিদ্ধান্ত আমরা মানি না। এই ধরনের যে নীল নকশা শিক্ষাকে বেসরকারীকরণ করার জন্যে, বাণিজ্যিকীকরণ করার জন্যে, তার আমরা অতীত প্রতিবাদে জানিয়েছি। আজকে এই পলিসির কপি রাজপথে আমরা পুরাবো, আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করব। এই ধরনের ছাত্র বিরোধী পলিসি কাল বিলম্ব না করে
সরকারকে প্রত্যাহার করতে হবে। আমরা কোনো কথা শুনতে চাইছি না। আমরা আত্মপক্ষ সমর্থনের খুনকুর যুক্তি কোনোভাবেই মানব না। এই ধরনের পলিসি অবিলম্বে বাতিল করো, নয়তো সারা রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে ছাত্রদের আন্দোলন, শিক্ষানুরাগী মানুষকে সমবেত করে এসএফআই টিএসইউ সংগঠিত করবে এবং সরকার যদি কথা না শুনে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি। এবং আজকের মিছিলের মধ্য দিয়ে এই লড়াই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এই ব্লুপ্রিন্ট বাতিল করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসএফআই টিএসইউ লড়বে। রাজ্যের সাধারণ মানুষ ছাত্র ছাত্রীদেরকে সমবেত করে এই লড়াই ধীরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের স্কুলগুলোকে বেসরকারীকরণের অভিযোগে বুধবার রাজধানীর জগন্নাথ বাড়ির সামনে এন্টি প্রাইভেটাইজেশন ফোরামের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্কুলগুলিকে বেসরকারীকরণ করতে চলেছে বলে জানা গেছে। এই অভিযোগ এনে বুধবার রাজধানীর জগন্নাথ বাড়ির সামনে এন্টি প্রাইভেটাইজেশন ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সংগঠিত করা হয়। সরকারি বিদ্যালয় বেসরকারির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এই দাবি নিয়ে এন্টি প্রাইভেটাইজেশন ফোরামের সদস্যরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। এখন একটা প্রশ্ন আমাদের সবার মনেই জেগে উঠেছে, এই বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কে আমরা কোনো ধরনের স্পষ্টীকরণ না সার্কুলারগুলোতে পেয়েছি, না কালকে মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন তাতে আমরা পেয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন এটা এসে পড়ে যে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে যে প্রেজেন্টলি শিক্ষক কর্মরত রয়েছেন তারা এখন প্রেজেন্টলি কী করবে। দ্যাট মিনস পত্রপত্রিকার মাধ্যমে জানিয়েছি আমরা যে 1400 লোক এই বিদ্যাজ্যোতি স্কুলে নিয়োগ করা হবে। তাহলে বিরাট প্রশ্ন যেটা উঠে আসে যে বর্তমানে কর্মরত যেই শিক্ষকরা রয়েছেন তারা কোথায় যাবে? তাদেরকে কি অন্য স্কুলে সরানো হবে? যদি অন্য স্কুলে সরানো হয়, কেন আলাদা করে 1400 নিয়োগ করা হচ্ছে? কারণ প্রেজেন্টলি আমাদের কাছে টিচার্স কর্মরত রয়েছেন এই স্কুলগুলিতে, তাদেরকে তো সরানোর কোনো মানেই হয় না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে কিছুদিন আগে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী একটা কনফারেন্স করেন, যেগুলির মধ্যে উনি বলেছিলেন 16টা সংস্থাকে 100টি স্কুল দেওয়া হচ্ছে। কিন্তু এই 100টা স্কুল কি এই বিদ্যাজ্যোতির আন্ডারে যে 100টি স্কুল এইগুলি, এটার স্পষ্টীকরণ আমরা পাই। যদি এটাই হয়ে থাকে তো আমরা এটার বিরোধিতা করি। এই স্কুলগুলিকে রাজ্য সরকারের আন্ডারে রাখতে হবে, কোনো ধরনের বেসরকারি সংস্থাকে এটা দেওয়া যাবে না। আমাদের ফোরামের পক্ষ থেকে এটা বিরোধিতা করা হচ্ছে। বেসরকারি সংস্থাগুলো কোনো সময় তাদের নিজের মুনাফা ছাড়া কোনো সময় কাজ করবে না। রাজ্য সরকার যদি এই স্কুলগুলিকে, এই সংস্থাগুলিকে দিয়ে দেয়, তাহলে এগুলিকে কন্ট্রোল করার দায়িত্ব কার থাকবে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্রামের স্কুলগুলিতে যেখানে জিরো এনরোলমেন্ট রয়েছে বা যেখানে কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে, আগে তো ফাইন্ড আউট করতে হবে সেখানে কম সংখ্যক স্টুডেন্ট কেন। যদি প্রশ্ন আসে যে এই স্কুলগুলিতে পরিকাঠামো নেই, তাহলে এই পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার আগে ফাইন্ড আউট করুন কেন এখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তো ওনারা বলছেন প্রাইভেট পার্টনারকে কমিট করতে হবে, ওনারা 3 থেকে 5 বছরের মধ্যে এই স্কুলগুলিতে এনরোলমেন্ট করাবেন। এখন প্রশ্ন দাঁড়ায় যে প্রেজেন্টলি যদি এই স্কুলগুলিতে কোনো স্টুডেন্ট না থাকে বা কম সংখ্যক স্টুডেন্ট থাকে, তাহলে প্রাইভেট পার্টনার্সরা কিভাবে এই স্কুলগুলিতে এনরোলমেন্ট করাবেন? তাহলে যদি তারা করতে পারে, সরকার কেন এনরোলমেন্ট এই স্কুলগুলিতে করাতে পারবে না? নাম্বার পয়েন্টে যেটা একদম ক্লিয়ার, এনশিওরিং কোয়ালিটি অফ ডেপ্লয়েড টিচার্স, এই পয়েন্টে আপনারা দেখবেন দ্য প্রাইভেট পার্টনার্স উইল ডেপ্লয় দেয়ার ওন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও 3 কট্টর জঙ্গি আত্মসমর্পণ করল উত্তর জেলার পানিসাগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে। আরও 3 কট্টর জঙ্গি জীবনের মূল স্রোতে ফিরে এলো। বুধবার উত্তর জেলার পানিসাগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে এই 3 কট্টর জঙ্গি আত্মসমর্পণ ঘটে। আরও এক জঙ্গি আত্মসমর্পণ করলেও পূর্বের একটি মামলা থাকার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় স্বস্তির হাওয়া জনমনে। রাজ্যে খুন, সন্ত্রাস, অপহরণের মতো ঘটনা ঘটলেও বিগত দিনের ন্যায় বৈরী সন্ত্রাস তেমনটা নেই বললেই চলে। একদিকে যেমন কাঁটাতারের বেড়া রয়েছে, তেমনি অপরদিকে সীমান্ত এলাকাতে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী। তাতে বৈরী দৌরাত্ম্য কিছুটা কমে গেছে।
বিগত কয়েক বছরের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি স্থানে কখনো বিএসএফ আবার কখনো পুলিশ কার্যালয়ে এসে বৈরীরা আত্মসমর্পণ করেছে। তবে সরকার পক্ষ তাদেরকে প্রতিশ্রুতি মোতাবেক পুনর্বাসন দিয়ে স্বাভাবিক জীবনযাপনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়েছে। জানা যায়, এদিনের আত্মসমর্পণকারী 3 জঙ্গির মধ্যে 2 জন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর এবং অপর এক জঙ্গি KYKL গোষ্ঠীর। পানিসাগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার সূত্রে খবর রয়েছে, এই 3 জন জঙ্গি বাদেও অপর এক এনএলএফটি বিএম জঙ্গিকে মামলা সংক্রান্ত কারণে ধলাই জেলার মানিকপুর পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। পানিসাগরে আত্মসমর্পণকারী জঙ্গিরা হল বিশ্বমোহন গ্রুপের কেডার দেবামোহন ত্রিপুরা উর্ফে ডম্পাই, পিতা অবিরাম ত্রিপুরা, এবং কেডার পঙ্কিচান ত্রিপুরা উর্ফে বুড়া, পিতা খেলা কুমার ত্রিপুরা। এদের দুজনের বাড়ি উকিরাম রোয়াজা পাড়া, ইস্ট গোবিন্দপুর থানা, মানিকপুর, মনু, ধলাই ত্রিপুরা। অপরজন KYKL গোষ্ঠীর বৃন্দানন্দ সিং উর্ফে বোমছা, পিতা দীনাচন্দ্র সিং, বাড়ি ইম্ফলে। এরা 3 জনই আজ সকালে আনুষ্ঠানিকভাবে পানিসাগরস্থিত বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজীব কুমার দুয়ার হাত ধরে আত্মসমর্পণ করে। তবে অপর বৈরী এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর সিপাহী শকুচন্দ্র দেববর্মা উর্ফে সারং আত্মসমর্পণ করলেও বিগত 3 আগস্ট 2021-এ ঘটে যাওয়া ইন্দো বাংলা সীমান্ত এলাকার আরসি নাথ ভিউপি সংলগ্ন এলাকায় 64 নং বিএসএফের ডিউটিরত সাব ইন্সপেক্টর বুরু সিং এবং কনস্টেবল রাজু কুমার হত্যা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত, তাই আত্মসমর্পণ করলেও ওই মামলায় জড়িত থাকায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনার সময় মানিকপুর থানায় সুখু দেববর্মাকে সরজু দেববর্মা উর্ফে উরাই নামে মামলা নথিভুক্ত হয়েছিল। তাছাড়া আত্মসমর্পণকারী ওই 3 জঙ্গি মণিপুর জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। एक KYKL क्योंकि मैत्री संगठन है और मणिपुर बेस संगठन है, उसका सदस्य था। तो इन 4 का आज ये वीडियो बेस को रिपोर्ट किया। तो इन 4 में से हमने ये पाया कि जो एक सुकुचंद्र देवबर्मा जो सेल्फ स्टाइल सिपाही है इसका एनएलएफटी डीएम का, यह जो 3 अगस्त को बीएसएफ के ऊपर जो आक्रमण हुआ था, जो अटैक हुआ था, उसमें ये शामिल था, जिसने फायरिंग की थी, जिसमें हमने बीएसएफ ने अपने 2 बहादुर साथियों को खोया और ये उनके हथियार भी ले जाने में कामयाब हो गए। इसके साथ एक सारूप देवबर्मा उर्फ खुशियारंजन उर्फ बराई, यह भी इसके साथ लिप्त था। तो ये बीएसएफ के ऊपर फायरिंग करने में शामिल थे। तो हमने ये जो 3 एनएलएफटी और एक KYKL ये 4 इंसिडेंट्स हैं, इनमें से हमने 3 को सरेंडर करने का मौका दिया है ताकि वो देश की मुख्य धारा में फिर से शामिल हो सकें और एक सामान्य जीवन का निर्वाह कर सकें। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য বিষয়কে কেন্দ্র করে এক ব্যক্তি রডের আঘাতে আহত অপর এক ব্যক্তি। ঘটনা সিদাই থানাধীন রাঙ্গাচড়া এলাকায়। সামান্য একটি বিষয়কে ঘিরে এক মহিলাকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির রডের আঘাতে গুরুতর আহত হলো পরিমল দেববর্মা নামে অপর এক ব্যক্তি। ঘটনা বুধবার সিদাই থানাধীন রাঙ্গাছড়া এলাকায়। অভিযুক্তের নাম অভি সূত্রধর বলে জানা গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে আহত পরিমল দেববর্মাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। অভিযোগ জানানো হয়েছে সিদাই থানায়। আমার বউ বলে ওই হেরা বদি ডাকি বদি ডাকে দিকা আমার বউ বলে কইছে তো তোমরা আমরা বাড়ি তোমার দাদা আসেনি তো তোমরা এসে কয়ে হেরা বলে কইছে না আসে না বাক কয়ে বলে ডাক্তারটা দিছে, ডাক্তারটা ফেলা দিছে। আমি জিগাই তো গেছি কি লিখে ডাক্তার দিছে ওই কোনে আমি কই বেতর তো আপনি আগের থেকে রেকর্ড খারাপ করে রাখো আরও কাজটা টুকাইতেছ না ইটা পয়সা পড়তে আমার আয়াসের বাড়ি মারছে। কে বাড়ি দিছে? ওই অভিশত্রু। নাম কি ওর? অভিশত্রুধর। অভিশত্রুধর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টানা 2-3 দিন বৃষ্টিতে সর্বশান্ত হয়ে যায় চৈলাম ব্লক এলাকার ছেচরিমাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা। যুব মোর্চার কর্মীদের সামনেই কেঁদে ফেলল কৃষক পরিবার। সর্বশান্ত হয়ে যায় চৈলাম ব্লক এলাকার চেচুরিমেল গ্রাম পঞ্চায়েতগুলি।
চরিলাম ব্লকের চেচুরিমাইল গ্রাম পঞ্চায়েত পরিমল চৌমুনি এলাকায় বুধবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিগুলি ঘুরে দেখলেন যুব মোর্চার কার্যকর্তারা। আজ তাদের সামনে পেয়ে কেঁদেই ফেলল কৃষক পরিবার। তিনি বলেন, পুত্র সুখ এমন হয় না যেভাবে কৃষি জমিগুলি বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু থেকে খিরাই, টমেটো, পাতা সবজি কোনো কিছুই রক্ষা পায়নি 3 দিনের প্রবল বর্ষণের হাত থেকে। বুধবার যুব মোর্চার কার্যকর্তারা পরিমল চৌমুনি এলাকায় কৃষি জমিগুলি ঘুরে দেখেন। ছিলেন যুব মোর্চার অফিস সেক্রেটারি বলাই দেবনাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল। সরকারি সাহায্য বলতে গিয়ে তিনি বলেন, গ্রাম প্রধান, কৃষি প্রধান এবং নেতৃত্বদের সাথে কথা বলে কিভাবে কৃষকরা ক্ষতিপূরণ পেতে পারে সেই বিষয়ে দেখবেন। বুধবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আমেনা বিবি নামে এক কৃষক পরিবার কেঁদে ফেলল। তিনি বলেন, আর কয়েকদিনের মধ্যেই আলু তুলতে পারতেন, কিন্তু প্রবল বর্ষণে জমিতে কুর পড়ে যায়। কৃষি জমি থেকে আর কোনো ধরনের ফলন আসবে না এই বছর। একমাত্র সম্বল বলতে এই কৃষি জমিতে কাজ করে সংসার লালন পালন করতেন। ধারে টাকা এনে কৃষি জমিতে আলু, টমেটো, খিরাই সহ বিভিন্ন প্রকার পাতা সবজি লাগিয়েছিলেন, কিন্তু সেই টাকা কিভাবে শোধ করবেন সেই কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন আমেনা বিবি। অন্যদিকে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের কৃষকদেরও একই অবস্থা। কৃষি জমি থেকে কিছু নেওয়ার মতো আর নেই। খিরাই থেকে শুরু করে আলু, টমেটো গাছ, এমনকি করলা সবকিছুই নষ্ট হয়ে গেছে 3 দিনের বন্যায়। এখন অপেক্ষায় কৃষি দপ্তরের সাহায্যের হাত বাড়িয়ে দিলে দরিদ্র কৃষকগণ আগামী দিনে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে। সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন রাজ্যের কৃষিমন্ত্রীর নিকট। কৃষি জমির পাশাপাশি ধানের জমিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে এবছর। এখন দেখার বিষয় সরকার কতটুকু সহযোগিতা করে। কৃষি জমিতে আলু লাগাইছি, খিরা লাগাইছি, মরিচ আছিল, কিন্তু মটর আসলো, পুঁইশাকের দানা লাগাইছিলাম, আলুও বেশি। তুই সরকারি সাহায্য নিয়ে লাগাইছিলেন না নিজেরা লাগাইছিলেন? নিজেরে লাগাইছি, বাহি বক্কা লাগাইছি, কি জামাইয়ে দিছিল 2 বস্তা আলু, আর নিজেরা কষ্ট করে 2 বস্তা আনছিলাম 5 বস্তা। অফিস দিয়ে দিছিল 1 বস্তা। এমনি এমনি দানা ফানা করে লাগাইছি। সব তো নষ্ট হয়ে গেছে। আপনারা কি চাইতেছেন এখন? কি চাবো বাবু, সরকার যদি কিছু সাহায্য সাথা করে তাহলে বাবা আমার আর কি কম খাওয়ার মতন নাই। পুত্র সুখ মতো এমন লাগে না, কালকে খেতে হয়ে খেতে তাই হাঁটতে যাইতাম না। কোন জায়গা এটা? এটা আমরা চলিলাম মণ্ডলের যুব মোর্চার পক্ষ থেকে আমরা চেচুরিমাইল অনেকটা জায়গা ঘুরছি, বিশেষ করে 24 নম্বর ওয়ার্ডে, চেচুরিমাইল 24 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি ন্যাশনাল ব্যাংকে বেসরকারীকরণের প্রতিবাদে আগামী 16 ও 17 ডিসেম্বর ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। গত বাজেট অধিবেশনে কেন্দ্র সরকার যে দুটি ন্যাশনাল ব্যাংকে বেসরকারীকরণের প্রস্তাবনা রেখেছে তার প্রতিবাদে আগামী 16 ও 17 ডিসেম্বর ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সারা দেশব্যাপী এই বন্ধের ডাক দিয়েছে এই ইউনিয়ন। 10 লক্ষের উপর কর্মচারী এই ধর্মঘটে সামিল হবে বলে জানা গেছে। দুদিনব্যাপী এই বন্ধের দাবিতে বুধবার সন্ধ্যায় রাজধানীতে ব্যাংক কর্মীরা বিক্ষোভ দেখায়। তাদের দাবি, দুটি ন্যাশনাল ব্যাংকে বেসরকারীকরণ করা চলবে না। অবগত হয়েছেন যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সারা ভারতব্যাপী আগামী 16 এবং 17 ডিসেম্বর সারা ভারতব্যাপী ব্যাংক ধর্মঘট ডাক দিয়েছে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার গত বাজেট প্রস্তাবেই এই দুটি ন্যাশনালাইজ ব্যাংকে প্রাইভেট করার যে প্রস্তাবনা রেখেছে, পাশাপাশি এইবারে যে শীতকালীন অধিবেশন, এই শীতকালীন অধিবেশনে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1970 এবং 1980 যে ধারা রয়েছে সেই ধারাকে পরিবর্তন করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে কমপ্লিটলি যে প্রাইভেট করার যে পরিকল্পনা, এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের গত 30 তারিখ থেকে আমাদের ক্রমান্বয়ে একটার পর একটা কর্মসূচি চলছে। এখন আমাদের ধর্ণা, ডেমনস্ট্রেশন, এই প্রতিবাদ চলছে এবং তার এন্ডিংয়ে আমরা 16 এবং 17 তারিখ সারা ভারতীয় ব্যাংক শিল্পে ধর্মঘট, 10 লক্ষের উপর ব্যাংক কর্মচারী সামিল হয়েছে হবে। এবং কথা হচ্ছে সেই ধর্মঘটটা শুধু আমাদের ব্যাংক কর্মচারী ধর্মঘট নয়, কারণ ন্যাশনালাইজ ব্যাংক সারা ভারতবর্ষের 1969 সাল থেকে আজকে 50-51 বছর ধরে সারা ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য যেভাবে কাজ করে আসছে, সেই আমরা মনে করি ন্যাশনালাইজ ব্যাংক যদি না থাকে দেশের আর্থসামাজিক যে অবস্থা, দেশের যে অর্থনৈতিক সার্বভৌমত্ব সেটা নষ্ট হবে, বেকারদের কর্মসংস্থান সুযোগ নষ্ট হবে, কৃষকদের স্বল্প
সুদের ঋণের ব্যবস্থা নষ্ট হবে, ইন্ডাস্ট্রিতে নষ্ট হবে, ব্যবসায়ীদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত ক্ষেত্রে ন্যাশনালাইজ ব্যাংক যেভাবে ভারতবর্ষের নূতন ভারতবর্ষে গড়ার লক্ষ্যে ন্যাশনালাইজ ব্যাংক যেভাবে ভূমিকা নিচ্ছে এবং নিয়ে আসছে, তার মারাত্মক ক্ষতি হবে। তারই প্রতিবাদে ইউনাইটেড ফোরাম এই বন্ধ ডেকেছে। আমরা সারা ভারতবর্ষের 147 কোটি মানুষের কাছে আমাদের আহ্বান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বক্সনগর মিনি টাউন হলে ত্রিপুরা মতা দলের বক্সনগর ব্লক কমিটির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। বক্সনগর মিনি টাউন হলে তিপ্রামথা দলের বক্সনগর ব্লক কমিটির উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যম দিয়ে বক্সনগর বিধানসভার বিভিন্ন বুথ থেকে 495 পরিবারের মোট 3075 জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করে। এর মধ্যে শাসক দল নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিও রয়েছেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সিপাহীজলা জেলার সভাপতি বিচিন দেববর্মা সহ সহসভাপতি এন কিশোর দেববর্মা, যুব তিপ্রামথা দলের সাধারণ সম্পাদক লেমন দেববর্মা এবং সভার সভাপতিত্ব করেন ব্লক সভাপতি ওয়াচিং দেববর্মা। এই সভায় এটাই জানান দেন তিপ্রামথা দলের সমতলেও আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করে ত্রিপুরা রাজ্যের মসনদে বসবে বলে আজ এ কথা জানান এবং মুসলিম ও তিপ্রামথা মিলে আগামী দিন ত্রিপুরা রাজ্যের মসনদে বসবেন, এটাই বললেন রাজ্য নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্যের মান ও সম্মানকে নষ্ট করার চেষ্টা চালায় দুর্গাপূজাকে কেন্দ্র করে, আর এই সমস্যার সমাধান হয় মহারাজার হুমকির পরে। কারণ তিনি বলেন, আমার রাজ্যে আমি এই অপসংস্কৃতি চলতে দেব না। এই অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ জোনাল সম্পাদক এলাকার নতুন ভোটারদেরকে টুপি উপহার দেন সবাইকে। মাঝখানে একটা মহিলা, জনজাতি মহিলাকে গ্যাং র্যাপ, 4 জন মিলে গ্যাং র্যাপ করেছিলেন, কিন্তু ওটা তো প্রমাণ অলরেডি মেয়র স্টেটমেন্ট অলরেডি দিয়েছেন। হ্যাঁ, তো আপনারা ইয়ে করেন, এই হায়দ্রাবাদে যখন 3 জন গ্যাং র্যাপ করেছিলেন তাদেরকে এনকাউন্টার করা হয়েছে, তো হ্যাঙ্গিং করো। আমাদের এখানে যদি এনকাউন্টার যদি পুলিশরা যদি না করতে পারেন তাহলে হ্যাঙ্গিং করো, ফাঁসি দেন। এটা তো লয়ে তো লেখা আছে। এখন যদি কেউ যদি গ্যাং র্যাপ যদি করেন ওটা ফাঁসি নলে এনকাউন্টার, এটা লতে লেখা আছে। অলরেডি ল চেঞ্জ করছে বিজেপি আসার পরে। 86 জন রাজার বংশই যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে এখানে এই রাজ্যের মাইনরিটিদের বিলুপ্ত হবে না, কোনো গ্যারান্টি নেই। সেই জন্যই আমরা আমরা আশ্বাস দিতে চাই এবং বার্তা দিতে চাই যে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে আমরা বিশ্বাস করি এই রাজ্যের যেটা 1949 সনের 14 অক্টোবরে যে শান্তি সম্প্রীতি ছিল হিন্দু, মুসলিম এবং জনজাতিদের মধ্যে, এবং সেই বাতাবরণ আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকের মাধ্যমে আমরা বিশেষ করে প্রতিষ্ঠিত করে আমরা যে এই ত্রিপুরা রাজ্যের আগামী দিনে সবার জন্য শান্তি নিশ্চিন্ত করতে চাই এবং এই শান্তির জন্য আমরা নিশ্চিন্ত এবং বার্তা দিতে চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভূয়া বনে হয়রানির শিকার উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ভুয়ো ফোনে এবার হয়রানির শিকার হতে হয়েছে গুরুত্বপূর্ণ দফতর উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। বুধবার উদয়পুর মাতারবাড়ি এলাকা থেকে উদয়পুর রাধা কিশোরপুর থানায় ফোন যায়, যাতে বলা হয় মাতারবাড়ি এলাকায় এক মহিলা বিষ পান করেন, অবস্থা আশঙ্কাজনক। তারপর রাধা কিশোরপুর থানা থেকে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দফতরে। এই খবর শোনার পর অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা তৎক্ষণাৎ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়ে দেখতে পান ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যে মহিলার নাম বলা হয়েছে সেই মহিলা কোনো বিষ পান করেনি বলেও জানান অগ্নি নির্বাপক দফতরের কর্মীদেরকে। এই খবর শুনে সাংবাদিকরাও ঘটনাস্থলে ছুটে গেলে সাংবাদিকদের অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা জানায় প্রায় সময় এই ধরনের হয়রানির শিকার হতে হয় অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের। আমরা এখানে একটা লোক বিষ খাইতে গেলে রাতে আমরা ফোন করে জানাইছি। আচ্ছা, জানাইছে একটা লোক বিষ খাইছে মাতারবাড়ি লোকনাথ আশ্রমের দিকে একটা রাস্তা গেছে এদিকে। তো আমরা সরজমিনে স্পটে আইলাম। স্পটে আইয়া দেখি মহিলার লোক কথা বলতেছে, মহিলাকে বিষ খাইছে না। হ্যাঁ, এবারে যাইতো না। আমি কই যদি আপনি কোনো অসুস্থ থাকেন তাহলে চলেন আমরা লোকে। মহিলা কোথায় যাইতো না। এটা কি মনে করেন না যে ফায়ার সার্ভিসের একটা হয়রানি? আমরা একটা হয়রানির মতন তৈল ফোন করে আনছি কে বা কারো থানা থেকে আমরা জানাইছি। থানার কল হয়ে আমরা দূরে গালিয়া কি করবেন এই বিষয়টা নিয়ে? আপনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এইভাবে হয়রানি। আমরা তো এটা কি করবো, থানা থেকে আমরা কল দিছি, ঠিকানা টোটাল ঠিকানা আমরা দিচ্ছি থানা থেকে কল হয়ে আমরা আইছি। থানার কল তো আমরা অ্যাভয়েড করতে পারি না। মহিলা কি কইতাছে বিষ খাইছে না? তো কে বা কারা এই কল করছে বলে জানা গেছে নি? মহিলা কইতে পারে না তো, কারা করছে মহিলা জানা না। এখান থেকে থানায় ফোন করতে, থানা থেকে আমরা জানাইছি, ফায়ার জানাইছি। এরপরে থানা ফায়ার সার্ভিস থেকে আমরা কল, থানার কল পাওয়া মাত্রই আমরা খাতা এন্ট্রি করে খাতা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এই ধরনের হয়রানির শিকার মানে অযথা কলের হয়রানির শিকার আর সবসময় কি হতে হয় আপনাদের? প্রায় সময় তো হয় এরকম, প্রায় সময় প্রায় মাঝে মধ্যে এরকম হয়। এই ধরনের কি থানায় জানান আপনাদের তরফ থেকে এই বিষয়গুলো? আমরা বলতো এখান থেকে রিটার্ন স্টেশনে গিয়ে আমরা থানায় জানাবো। আমরা স্পটে গিয়ে এরকম কথাবার্তা কইলাম।
যে মহিলা কইতেছে আইতো না, হসপিটালে আইতো না, মহিলা খাইছে না, বিষ খাইছে না। তো আমরা কী করবো, থানা জানাই দেবো যে আমরা শুধু কি আমরা ধরেনি, এটা তো কলটা সঠিক তথ্য যে আমরা পাঠানোই ঠিক আছে। আপনার নাম? উমাপদ দেবনাথ। কি ডেজিগনেশন? হ্যাঁ, ডেজিগনেশন এসও সাব অফিসার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।